সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায়। আপনাদের সঙ্গে আছি আমি মুজাহিদুল ইসলাম। দর্শক, আজকে বাংলাদেশ চীন সম্পর্ক নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। একই সাথে আলোচনা করব বাংলাদেশ চীন থেকে যে টেনসি জেট বিমান, এই যুদ্ধ বিমান কেনার আলোচনা করছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বর্তমানে চীন সফরে আছেন। সেখানে তিস্তা প্রকল্প নিয়ে আলোচনা হবে, বাণিজ্য ঘাটতি, বাংলাদেশের বিনিয়োগ, এরকম অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা হবে। এর ভিতরে সবচেয়ে আমাদের দর্শকদের কাছে যে বিষয়টি আলোচনায় আসছে বা গুরুত্ব পাচ্ছে, সেটি হচ্ছে বাংলাদেশ এবং চীন তিস্তা প্রকল্পে একসাথে কাজ করবে কি না সেই বিষয় নিয়ে, এবং বাংলাদেশ চীন থেকে যুদ্ধ বিমান কিনবে কি না সেই বিষয় নিয়ে। কারণ বাংলাদেশে এই মুহূর্তে নানান রকমের ভূরাজনৈতিক সামরিক দিক দিয়ে বিভিন্নভাবে হুমকির মুখেও বলেও অনেকে মনে করেন। সে কারণে এই বিষয়টি নিয়ে বিশেষভাবে গুরুত্ব নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। একই সাথে আলোচনা করব পাকিস্তান থেকে যে F-17 থান্ডার বিমান কেনা হবে কি না, এ বিষয়ে মোটামুটি যথেষ্ট আদ্যপান্ত আলোচনা করার চেষ্টা করব আপনাদের সাথে। আশা করি আপনারা আমার সঙ্গেই থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। বন্ধুরা, দর্শক, চলুন মূল আলোচনায় যাই। প্রথমেই আলোচনা করব চীন সফরের প্রেক্ষাপট নিয়ে। এই মুহূর্তে বাংলাদেশের সাথে চীনের যে সম্পর্ক নিয়ে আলোচনা করা হচ্ছে, তা কেন আলোচনা হচ্ছে, তার প্রধান কারণ হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব চীন সফরে আছেন। বর্তমানে তিনি সেখানে অবস্থান করছেন। এই সফরটাকে বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিশেষ করে সীমান্তে যখন ভারতের সাথে বাংলাদেশের পুশ ইনের ঘটনা নিয়ে বেশ বড় রকমের একটা উত্তেজনা চলছে। এছাড়া ভারতের পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ দেশটির বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্কের লোকজন যখন কথা বলছেন এই প্রসঙ্গে, বাংলাদেশের অমুক অঞ্চল খেটে নেওয়া হবে, বিচ্ছিন্ন করা হবে, ভাগ করা হবে, দখল করা হবে, অমুক এলাকা দখল করা হবে, বাংলাদেশের ভেতর বিভিন্ন রকমের বিশৃঙ্খলা সৃষ্টি করা হবে, এই সমস্ত নানান রকমের হুমকি ধমকি যখন দিচ্ছেন, তখন এই সাপোর্টটা সংগঠিত হচ্ছে। যেহেতু চীনের সাথে ভারতের আঞ্চলিক আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতা আছে, দ্বন্দ্ব আছে, এবং সামরিক, রাজনৈতিক, অর্থনৈতিক সব রকমের টানাপোড়েন আছে, সেই কারণে এই বিষয়টা এই মুহূর্তে খুব বেশি আলোচনায় আসছে। প্রথমে আমি আলোচনা করব তিস্তা প্রকল্পের গুরুত্ব নিয়ে। একই সাথে তিস্তা চুক্তিও আমাদের জন্য, বাংলাদেশের জন্য খুব একটি গুরুত্বপূর্ণ। এই কারণে তিস্তা নদের উজানে বাদ দিয়ে ভারত আমাদের এপাশের নদীকে একেবারেই মেরে ফেলছে, যার কারণে শুষ্ক মৌসুমে একেবারে মরুভূমি হয়ে যায় আমাদের এপাশের ভূমি। আর যখন বর্ষা মৌসুম আসে, তখন তিস্তা প্রকল্পের সব কপাট খুলে দেয়, আমাদের এপাশে বন্যায় ডুবে যায়, আমাদের ঘর বাড়ি তলিয়ে যায়, গরু ছাগল বাছুর মানুষ সম্পদ অর্থনৈতিক ক্ষতি হয়, সবকিছু পানি তুলে তলিয়ে যায়। তো এই যে যখন আমাদের পানি দরকার তখন তারা আটকে রাখে, যখন আমাদের পানি দরকার নাই তখন তারা পানি ছেড়ে দেয় আর আমাদের ডুবিয়ে মারে। এই যে বিভিন্ন রকমের সংকট আছে, এই সংকটগুলো আসলে এই তিস্তা প্রকল্পের সাথে অনেক কিছু অঙ্গাঙ্গিভাবে জড়িত। বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব যখন চীন সফরে গেছেন, তখন এই বিষয়টা নিয়ে কতদূর কি হবে, কিভাবে এগিয়ে যাবে, সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমরা চুক্তি করব কি না, চীন আমাদেরকে এই ব্যাপারে সাহায্য করবে কি না, চীন এখানে অংশগ্রহণ করবে কি না, কারিগরি সহযোগিতার পাশাপাশি আর্থিক সহায়তা দিতে সাহায্য করবে কি না, আমাদের পাশে চীন থাকবে কি না, এই সমস্ত নানান রকমের আলোচনা আমাদের বর্তমান জনগণের মধ্যে চলছে। বন্ধুরা, সমস্ত সবকিছু চপিয়ে সবচেয়ে বড় প্রশ্ন দেখা দিয়েছে বাংলাদেশকে চীন থেকে নতুন করে মোটামুটি আধুনিক 4.5 জেনারেশন, অর্থাৎ 6.5 প্রজন্ম যেটা বিমান
5th জেনারেশন, আগে এটা 4.5 জেনারেশন ছিল। এই জেনারেশনের যে 10C যুদ্ধ বিমান মাল্টি রুল ফাইটার আমরা কিনবো কি না, এটা নিয়ে কোনো চুক্তি হবে কি না, এটা নিয়ে আলোচনা হবে কি না, ইত্যাদি ইত্যাদি বিষয়ে জনগণের জানার আগ্রহ আছে। এই বিমানের ব্যাপারে মানুষের এত বেশি আগ্রহ কেন, কারণটা কি? গত বছরের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে 6 দিনের একটা সংক্ষিপ্ত যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধের সময় পাকিস্তান একেবারে সহজেই চীনের কাছ থেকে পাওয়া এই যে 10C যুদ্ধ বিমান ব্যবহার করেছিল। ভারতের রাফাল বিমান, অত্যাধুনিক বিমান অত্যাধুনিক রাফাল বিমান, সেটি এই যে 10C ব্যবহার করে ভূপাতিত করেছিল, এই পরাজিত করেছিল। তাছাড়া এই যুদ্ধে ভারত মারাত্মক রকমের কোণঠাসা হয়ে পড়েছিল। ভারতে অনেকগুলো বিমান ভূপাতিত করেছিল পাকিস্তানের বিমান বাহিনী, পাকিস্তানের পাইলটরা এই যে 10C যুদ্ধ বিমান ব্যবহার করে। সেই কারণে বাংলাদেশের মানুষ মনে করে এই বিমান কিনলে বুঝি আমরা ভারতের মোকাবেলায়, ভারতের বিরুদ্ধে একটা শক্তিশালী অবস্থানে থাকতে পারবো, এবং ভারত আমাদের বিমান বাহিনীকে বা আমাদের সামরিক শক্তিকে খানিকটা সমীহ করবে, এরকম একটা জায়গা থেকে মানুষ এরকম প্রত্যাশা করে বা করতেই পারে। এখন আমরা জানি এই প্রত্যাশার কারণটা কি। আসলে আমি যা মনে করি, আমি যা বলি, এরকম প্রত্যাশার সবচেয়ে বড় কারণ হচ্ছে যারা এই সমস্ত প্রত্যাশা করে, যারা এরকম চিন্তা করে, তারা প্রত্যেকেই বাংলাদেশকে ভালোবাসেন, বাংলাদেশকে ধারণ করেন। তারা বাংলাদেশের উন্নতি চায়, বাংলাদেশের কল্যাণ চায়, বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকুক, এটাই তারা চায়। যার কারণে তারা চায় ভারত হোক বা যে কোনো দেশ হোক, তাদের মোকাবেলায়, তাদের সামরিক সক্ষমতার সামনে যেন আমরা একেবারে দুর্বল, খুব নরম অবস্থানে বা খুব খারাপ অবস্থায় না থাকি, এই প্রত্যাশাগুলো সাধারণ মানুষের। আমরা ইদানিং দেখতে পাচ্ছি বাংলাদেশের জনগণের মধ্যে ভারত বিরোধী একটা ফিলিংস আছে। এই ফিলিংসের কারণটা কি? কেন ভারত বিরোধী ফিলিংস কেন আমাদের জনগণের মধ্যে কাজ করে? যার কারণে আমাকে অনেক দিন ধরে অনেক দর্শক অনুরোধ করেছেন বাংলাদেশের সামরিক সক্ষমতা, ইরান, ইসরায়েল, আমেরিকার এই যুদ্ধের প্রেক্ষাপটে বাংলাদেশের কি করণীয় আছে, বাংলাদেশের সামরিক সক্ষমতা কোন কোন জায়গায় বাড়ানো দরকার, পাকিস্তানের সাথে, চীনের সাথে, ইরানের সাথে আমরা কিভাবে সম্পর্ক করতে পারি, ইত্যাদি ইত্যাদি। এবং আমি যতদূর মনে করতে পারি কেউই এই পর্যন্ত বলেনি ভারতের সাথে সম্পর্ক আমরা কিভাবে ডেভেলপ করতে পারি, কিভাবে উন্নত করতে পারি, ভারতের কাছ থেকে আমরা কিভাবে সামরিক দিক উন্নত করতে পারি, এ সম্পর্কে আমাকে কেউ বলেনি। বরং বলেছে তাদের সাথে কিভাবে আমরা মোকাবেলা করতে পারি, কেউ তাদের বন্ধুত্ব করার কথা বলেনি, কিভাবে তাদের মোকাবেলা করতে পারি, এরকম প্রশ্ন আমাকে দর্শকগুলা করেছে। যার কারণে আমি বুঝতে পারি মানুষের ভেতরে একটা ভারত বিরোধী ফিলিংস আছে, এটা মোটামুটি আমি দেখতে পারি এবং বুঝতে পারি। বন্ধুরা, অবশ্যই ভারত বিরোধী ফিলিংস হওয়ার একটা বড় কারণও আছে। কারণটা কি? একটা না, অনেকগুলো কারণ থাকতে পারে। তার ভেতরে আমি একটা কথা একটু বলে আসি, আপনারা একটু থাকবেন আমার সাথে। ভারতের সাথে আমাদের সম্পর্ক জটিল একটা সমীকরণ আছে। দেখবেন ভারত আমাদের একেবারে নিকটতম একটি প্রতিবেশী। তিনদিকে আমাদের ভারত, একদিকে আমাদের বঙ্গোপসাগর। সেক্ষেত্রে ভারত আমাদের আসলে খুবই গুরুত্বপূর্ণ এবং নিকটতম প্রতিবেশী তো বটেই, গুরুত্বপূর্ণ প্রতিবেশীও বলে। ভারতকে বাদ দিয়ে আমাদের চিন্তা করা খুব কঠিন। এই জায়গা আমরা আসলে ভারতকে বন্ধু হিসেবে সুন্দর, ভালো, সৎ এবং সুপ্রতিবেশী হিসেবে দেখতে চেয়েছি বা দেখতে চাই। কিন্তু মুশকিলটা হয়েছে, আমি আরেকটু কথা বলি, 1971 সালে মুক্তিযুদ্ধ আমাদের স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে ভারত যে সহযোগিতা করেছিল তার জন্য আমাদের উচিত তাদের কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানানো। আর আমি সেই দিক দিয়ে বলছি, তার জন্য আমাদের কৃতজ্ঞতা এবং তাদের ধন্যবাদ তাদের উপর আছে। কিন্তু এই স্বাধীনতার পরেই তারা যে কাজগুলো করেছে, সেই কাজগুলো আমাদের দেশের স্বার্থে, আমাদের ভৌগোলিক সীমানার স্বার্থে, আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বের স্বার্থে, আমাদের জনগণের স্বার্থে খুব একটা বেশি যায়নি।
আপনারা বলবেন কেমন করে যায়নি? আপনারা দেখেন ফারাক্কা ও তিস্তার ইতিহাস। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেই ফারাক্কা বাঁধ চালু হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছ থেকে অনুমতি নিয়ে পরীক্ষামূলক ভাবে চালু করা হয়েছিল। শুধু পরীক্ষামূলক, আপনারা খেয়াল করবেন, এটা ছিল পরীক্ষামূলক ছিল, এটা কিন্তু পার্মানেন্ট ছিল না, এটা পরীক্ষামূলক ছিল। সেই পরীক্ষামূলক চালু আর জীবনে কোনোদিন শেষ হলো না। 1971 পরে পরীক্ষামূলক চালু হয়েছিল, এখন পর্যন্ত পরীক্ষামূলক চালু হয়েছিল। মানুষ জীবনে পরীক্ষা কতবার দেয় আপনারা বলবেন? পরবর্তীতে আমরা ফারাক্কা বাঁধের কতটা নির্মম শিকার হয়েছি আমরা বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক কম বেশি সবাই জানে। ভারতের লোকজন জানে, আন্তর্জাতিক সম্প্রদায়ের লোকজন জানে। এটা আন্তর্জাতিক একটা ইস্যু, এটা আমাদের ভিতরের অভ্যন্তরীণ ইস্যু নয়, এটা আন্তর্জাতিক একটা ইস্যু। এরপর আমরা আসি তিস্তা প্রকল্প। এরপরে তিস্তা প্রকল্প একই কাহিনী রয়েছে। তিস্তার উজানে বাঁধ দিয়ে আমাদের উত্তর অঞ্চলের সবচেয়ে বড় নদী তিস্তা নদীকে একদম মেরে ফেলছে, আমাদের তিস্তা নদীকে ধ্বংস করে দিয়েছে। আমরা এখন প্রায় মরুভূমি। উত্তরাঞ্চলে বর্ষাকালে পানি ছেড়ে দিলে আমরা ডুবে মরি কিনা? নদী নব্যতা নেই, স্রোত নেই, বাঁধ দেওয়ার কারণে স্রোত নেই। আমাদের পাশে দিন দিন নদী ভেঙ্গে চর পড়ে আছে, নদী নব্যতা হারিয়েছে, সৌন্দর্য হারিয়েছে। বর্ষাকালে যখন প্রচন্ড গরম বেগে পানি ছেড়ে দেয়, প্রচুর পরিমাণে পানি ছেড়ে দেয়, আমাদের নদীতে ধারণ ক্ষমতা না থাকার কারণে, নব্যতা না থাকার কারণে সেই পানি এলাকার একাকার হয়ে যায়। এক কুল দু কুল হারিয়ে চাপিয়ে বন্যা সৃষ্টি করে। আমাদের সাধারণ মানুষ প্রতিটা বছরই বন্যার কবলে পড়ে যায়। আমাদের ফসলের ক্ষতি হয়, অর্থনৈতিক ক্ষতি হয়, গবাদি পশুর ক্ষতি হয়, মানুষের ক্ষতি হয়, ঘর বাড়ির ক্ষতি হয়। বন্ধুরা, প্রতি বছর আমরা আর্থিক সংকটে পড়ে যাই, বন্যায় ক্ষতিগ্রস্ত হয়ে। আর মানে তারা বন্যায় মারছে, শুষ্ক মৌসুমে পানিতে মারছে, অর্থাৎ দুই মৌসুমেই পানি দিয়ে আমাদের মারছে। একবার পানি দিয়ে ডুবিয়ে মারছে, একবার পানির প্রয়োজনে মারছে। অর্থাৎ দুইটা মৌসুমেই পানি দিয়ে আমাদের মারছে, একবার পানি না দিয়ে আর একবার পানি দিয়ে। এই যে পানি দিয়ে এবং পানি না দিয়ে, আর মানে কি ভাই? ভারত আমাদেরকে বুঝালো, আমি যদি দেই তুমি পাবে, আর আমি যদি না দেই তুমি পাবে না। তার মানে আমরা তাদের উপর নির্ভরশীল একটি জাতি, তাই দয়ায় চলি আমরা তাদের দয়ায় চলবে কেন? দয়ায় চলবো না, আমরা কারুর দয়ায় চলি না, আমরা নিজের যোগ্যতা চলি, আমরা নিজের সক্ষমতায় চলি। এই যে বড় ভাই সুলভ একটা আচরণ ভারত করলো আমাদের সাথে, অর্থাৎ এক ক্ষেত্রে সে প্রভু হয়ে থাকলো, সে দিলে পাবো আর না দিলে পাবো না। অথচ আন্তর্জাতিক নদী হিসেবে, নদী হিসাব অনুযায়ী আমাদের ন্যায্য অধিকার আছে। পার্টি দেশ হিসেবে আমাদের পানি পাওয়ার অধিকার, ন্যায্য অধিকার, সেই অধিকার থেকে আমাদের বঞ্চিত করেছে। কে করেছে? ওই যে আমাদের বড় ভাই ভারত। একইভাবে বাংলাদেশের উজানে বলা হয় 54টা অভিন্ন নদীতে বাঁধ দিয়ে রেখেছে ভারত, কিন্তু সংখ্যাটা সম্ভবত আরো বেশি হতে পারে। আমার জানার ভুল হতে পারে, আমি কম বলেছি, আমি বলি 54টা, সংখ্যাটা আরো বেশি হতে পারে। আমরা যদি 54টা নদীর কথা ধরিও, তাহলে বাংলাদেশের ভেতরে আরো বহু সংখ্যক নদী এই বাঁধ এবং ভারতের পানি আটকে দেওয়ার কারণে মরে গেছে। খাল, বিল, নদী নালা সবকিছু শেষ হয়ে গেছে। এতে মাছের প্রজাতি নষ্ট হয়েছে, আমাদের ধান ফসল নষ্ট হয়েছে, আমাদের নদীর ন্যায্যতা, জোয়ার না থাকার কারণে উজান লবণাক্ত পানি চলে আসছে। আমরা ভূ প্রকৃতিক ভাবে বিভিন্নভাবে মরুকরণ হচ্ছে, লবণাক্ততা হচ্ছে, বহুভাবে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, জলবায়ু ধ্বংস হচ্ছে, আবহাওয়াগত সব দিক থেকে আমরা ক্ষতিগ্রস্ত এই ভারতের কারণে, এই বড় ভাইদের কারণে। বন্ধুরা, সেই ক্ষেত্রে বাংলাদেশের মানুষ ভারতকে বন্ধু ভাবতে চেয়েছিল, কিন্তু ভারতের মানুষকে, ভারতের কারণে, ভারতের মানুষের কারণে, ভারতের প্রশাসনের কারণে, ভারতের বড় ভাই ছিল প্রভুত্বের কারণেই জিনিসটা নষ্ট হয়ে গেছে। একদম সহজ কথা, এই কথাটা ভারত কখনোই বুঝতে চেয়েছে বলে আমার কাছে মনে হয় না। এবার আর কি আমরা খেয়াল করি, সীমান্তর হত্যা বিষয়ে কিছু কথা বলি। যা হোক,
এরকম একটা জায়গা থেকে আমরা তো অনেক জায়গায় বঞ্চিত। আমাদের এত বৃহৎ প্রতিবেশী সীমান্তে আমাদের বিজিবি আছে, তাদের বিএসএফ আছে, এর ভেতরেও কাঁটাতারের বেড়া দিয়ে আমাদের ঘেরাও করে মেরে ফেলছে। সীমান্তে যে সমস্ত চোরাচালান হয়, সেই চোরাচালানের ফেনসিডিল, মাদক এই সমস্ত আসার জন্য ভারত ব্যবস্থা করে দেয়। অথচ গরু বা আদা আনতে গেলে আমাদের লোকজনকে হত্যা করে। তো আমি যদিও চোরাচালান বা অবৈধ কোন রকম লেনদেনের পক্ষে কথা বলছি না, কিন্তু গরু চোরাচালান করে আনতে গেলে মানুষ হত্যা করে, অথচ ফেনসিডিল থেকে শুরু করে বিভিন্ন রকম মাদক চোরাচালান করে যখন আনা হয় তখন কিন্তু কোনো মানুষকে গুলি করে হত্যা করা হয় না। এটা কিরকম বড় ভাই, কিরকম? এই প্রবলেমটা আমাদের বাংলাদেশের বেশিরভাগ মানুষ জানে, তার কারণে বাংলাদেশের বেশিরভাগ মানুষের কাছে ভারত বিরোধী একটা ফিলিংস তৈরি হয়েছে এবং এটা এখন জাতীয় পর্যায়ে পতিত হয়েছে, জাতীয় পর্যায়ে মানুষের মাথায় আঘাত হেনেছে। বন্ধুরা, একটা পররাষ্ট্রনীতি একটা নীতি হলো শত্রু শত্রু শত্রু, বন্ধু তত্ত্ব। এই শত্রু শত্রু আমার বন্ধু, এটা পররাষ্ট্রনীতি। এই জায়গা থেকে পাকিস্তানের সাথে সম্পর্ক চাই, এই জায়গা থেকে পাকিস্তানের সাথে আমরা সম্পর্ক চাই। কেন সম্পর্ক চাই? ভারতের সাথে পাকিস্তানের শত্রুতা, আর আমাদের সাথে ভারতের শত্রুতা। আমাদের পাকিস্তান মূলত আমাদের শত্রু, কিন্তু আমরা যদি তাদের বন্ধুত্ব করি ভারতের সাথে আরো দূরত্ব বেড়ে যায়। এই জায়গা থেকে পাকিস্তানের সাথে সম্পর্ক আমি চাই, চীনের সাথে সম্পর্ক চাই। কেন চাই? শত্রু শত্রু আমাদের বন্ধু, এরকম একটা থিওরি দাঁড় করায়। ভারতের শত্রু চীন, ভারতের শত্রু পাকিস্তান, অতি তাদের শত্রু আমাদের বন্ধু হবে, এই একটা ধারণা মোটামুটি ভাবে গ্রহণ করে ফেলছে। যাই হোক, আমি মূল আলোচনায় আসি। এবার সেই যুদ্ধ বিমান নিয়ে আলোচনা করতে চাই, যে টেনসি কেনার অগ্রগতি। বাংলাদেশ চীনের কাছ থেকে যে টেনসি এই যুদ্ধ বিমান কিনতে চায়, এই ব্যাপারে অনেকটা আলোচনা এগিয়েছে। বিশেষ করে অন্তর্বর্তী সরকারের আমলে এই বিষয়গুলো নিয়ে অনেকটা কাজও হয়েছিল। বর্তমান যে সরকার, বিএনপি নেতৃত্বাধীন সরকার, এই সময়েও এই আলোচনা এগিয়ে যাচ্ছে। এই আলোচনা বাতিল করা হয়নি, বরং চুক্তিটা কিভাবে টেকনিক্যালি সুন্দরভাবে করা যায় সেটা নিয়েই আলোচনা হচ্ছে। বর্তমানে যে সফর চলছে প্রধানমন্ত্রী, এই সফরে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা এজেন্ডা। এই বিষয়ে আলাপ আলোচনা তো হবেই। চুক্তি যদি নাও হয় তাহলে চুক্তির খুব কাছাকাছি চলে যাবে, এরকম একটা ব্যাপার আছে। সেক্ষেত্রে বাংলাদেশ 20টা থেকে 24টা যে টেনসি বিমান কেনার চিন্তাধারা করেছে, এটা এরকম তথ্য আমি জানি। এই বিমান যদি আমরা কিনতে পারি তাহলে নিশ্চয়ই বাংলাদেশের হাতে এই পর্যন্ত যত যুদ্ধ বিমান আছে তার ভেতরে সবচেয়ে সক্ষম ক্ষমতা সম্পন্ন বিমান হবে এই যে টেনসি যুদ্ধ বিমান। এটা 4.5 জেনারেশনের, অর্থাৎ চতুর্থ প্রজন্মের চেয়েও উপরে, পঞ্চম প্রজন্মের চেয়ে কিছুটা নিচে। এটা অনেক ভালো একটি বিমান। এই বিমানগুলো প্রতিটির দাম পড়বে প্রায় 730 কোটি টাকা করে। শুধু একটি বিমানের দাম। পূর্ণাঙ্গ প্যাকেজ যদি নেওয়া হয় তার ভেতরে পাইলটের প্রশিক্ষণ থাকে, স্পেয়ার পার্টসের দাম থাকে, এরপরে আরো বিভিন্ন রকম প্রশিক্ষণ, নানা রকম সার্ভিস ও অন্যান্য ইস্যু থাকে। এসব কিছু মিলে যদি 20টি যে টেনসি যুদ্ধ বিমান কেনা যায় তাহলে দাম পড়বে প্রায় 15,000 কোটি টাকা। তো এই বিমান কেনা মানেই বাংলাদেশের বিমান বাহিনী একেবারে দারুণভাবে শক্তিশালী হয়ে উঠবে, আধুনিক হয়ে উঠবে। পাকিস্তান যে F-থান্ডার কেনার প্রসঙ্গ বিষয়টা, এর পাশাপাশি যদি পাকিস্তান থেকে যে F-17 থান্ডার এই বিমান কিনে তাহলে আরো আধুনিকায়নে আরো খানিকটা এগিয়ে গেল। তবে যে টেনসি কিন্তু এই F-17 থান্ডারের চেয়ে আরো বেশি শক্তিশালী এবং উন্নত, দামও বেশি, দামও প্রায় ডবল। পাকিস্তানের একটা বিমান প্রায় 365 কোটি টাকার মতো করে পড়বে, আর সেখানে যে টেনসি পড়বে 730 কোটি টাকা, প্রায় ডাবল। তো সেক্ষেত্রে শক্তির তুলনায় যে F-17 থান্ডারের চেয়ে যে টেনসি ডাবল শক্তিশালী তা কিন্তু বলা যাবে না, কিন্তু অবশ্যই যে টেনসি উন্নত।
এই দুই বিমান থাকলে যা দাঁড়াচ্ছে যে F-17 থান্ডার, এটাও কিন্তু চীনা প্রযুক্তি পাকিস্তানে তৈরি করা হয়েছে, পাকিস্তানের তৈরি, পাকিস্তান ও চীন মিলে তৈরি করে সেটা। আর যে 10C এটা কমপ্লিটলি চীনের তৈরি। তার মানে এই দুই ধরনের বিমান যদি বাংলাদেশে আসে তাহলে দুই জায়গায় চীনের প্রযুক্তি, চীনা চুয়া আছে। তো সেই জায়গা থেকে এই দুই রকমের বিমান যদি প্রায় 50টার মতো বাংলাদেশের হাতে আসে তাহলে বেশ খানিকটা শক্তিশালী হয় বাংলাদেশের বর্তমান বিমান বাহিনী। বাংলাদেশের বিমান বাহিনীর হাতে এই পর্যন্ত যতদূর জানা যায় প্রায় 79 থেকে 80টি যুদ্ধ বিমান আছে। তার ভেতরে আমাদের হাতে যে বিমান আছে তার ভেতরে সবচেয়ে ভালো বিমান হচ্ছে MiG-29। MiG-29 পরে যে বিমান সেটা হচ্ছে F-7BG। এই F-7 সিরিজের বিমানগুলো মডেল তৈরি হয়েছে 1960 থেকে 65 সালের দিকে। সেই বিমান আমরা কিনেছি 2011 সালে, চুক্তি হয়েছে 2013 সালে কিনেছি চীনের কাছ থেকে বেশ কিছু বিমান। তো MiG-29 এরপরে এই F-7 সিরিজের বিমান আমাদের হাতে আছে। আমাদের হাতে আছে রাশিয়ার তৈরি বা আরো বিভিন্ন জায়গার হেলিকপ্টার, তারপরে মার্কিন হারকিউলিস বিমান, পরিবহন বিমান, এরকম বিভিন্ন দেশের বিমান আমাদের হাতে আছে। তবে আমাদের যুদ্ধ বিমান মূলত রাশিয়া ও চীনের তৈরি বিমান। এই পর্যায়ে আমাদের বিমান বাহিনীকে যদি সত্যি আধুনিকায়ন করতে হয়, শক্তিশালী করতে হয়, তাহলে এই সমস্ত বিমান কেনার কোনো বিকল্প নেই বললেই চলে। সেই ক্ষেত্রে বাংলাদেশ সরকার যখন উদ্যোগ নিয়েছে এবং এই ব্যাপারে দুই দেশের সাথেই আলোচনা চলছে, তাতে নিশ্চয়ই আমরা একটা ভালো অবস্থায় যাব, এই চুক্তি হবে এমনটা আমরা আশা করতেই পারি। এখন এখানে কয়েকজন দর্শক প্রশ্ন করেছেন, সেই প্রশ্নগুলোর একটু জবাব দিই। প্রথম একজন প্রশ্ন করেছেন, আমরা এই ধরনের বিমান কিনতে গেলে ভারতের আপত্তি কেন, বা আপত্তি থাকা উচিত কি না, বা আপত্তি করবে কেন? বন্ধু, আমি মনে করি যেহেতু বাংলাদেশ স্বাধীন সার্বভৌম দেশ, আমরা কার কাছ থেকে কি কিনবো সেটা আমাদের সম্পূর্ণ নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। এখানে কারো আপত্তি থাকা উচিত নয়। এটা সৎ প্রতিবেশী সুলভ আচরণ নয়। ভারত রাশিয়ার কাছ থেকে, আমেরিকার কাছ থেকে, ফ্রান্সের কাছ থেকে কার কাছ থেকে কি কিনে, এটা যেমন আমরা দেখি না, তেমনি আমরা কার কাছ থেকে কি কিনেছি এটা ভারতের দেখা উচিত না। এটা কোনোভাবেই নীতিগত দিক দিয়ে সমর্থন করা যাবে না। ফলে আমি এই দর্শকের প্রশ্নের সাথে সম্পূর্ণভাবে একমত পোষণ করছি। বাংলাদেশ চীন সম্পর্ক নিয়ে একটু আলোচনা করতে বলেছেন। আমি আপনাকে খুব সহজে এবং সংক্ষেপে যে কথা বলতে চাই সেটি হচ্ছে চীন বাংলাদেশের সাথে যথেষ্ট ভালো সম্পর্ক রাখে। আমি আপনাদেরকে বলি, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে চীন প্রথম স্বীকৃতি দেয়নি। 1975 সালের 15 আগস্টের আগ পর্যন্ত বাংলাদেশকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেয়নি চীন। 1975 সালের 15 আগস্ট যখন শেখ মুজিবুর রহমান মারা যান, তারপরে 29 আগস্ট বাংলাদেশকে চীন স্বীকৃতি দেয়। 1976 সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়ার পরে সর্বপ্রথম তিনি চীন সফর দিয়ে শুরু করেছিলেন। সেই জায়গা থেকে চীন বাংলাদেশের একটি অকৃত্রিম বন্ধু বা বিএনপির অকৃত্রিম বন্ধু, এক কথায় বলা যায়। এই স্বীকৃতি বা এই সম্পর্ক প্রতিষ্ঠা হলো 1975 সালের 31 আগস্ট। তারপর থেকে চীনের সাথে আমাদের সবসময় ভালো সম্পর্ক ছিল। চীন আমাদের পাশে সবসময় বন্ধু হিসেবে থেকেছে। আর এখন বাণিজ্য ও অন্যান্য সেক্টরে আমরা কতটা চীন নির্ভর হয়ে পড়েছি সেটা তো আমাদের কম বেশি সবারই জানা। তো চীনের সাথে অনেকে বলে চীন ব্যবসা ছাড়া কিছু বোঝে না। আমি ব্যক্তিগতভাবে বলি না, তা নয়, সত্য নয়। চীন ব্যবসা ছাড়া বুঝে না, তা কিন্তু সত্য নয়। আর আন্তর্জাতিক অঙ্গনে বিরাট ভূ রাজনৈতিক পলিসি আছে। অতএব সে ব্যবসা ছাড়া অনেক কিছু বুঝে। ব্যবসা যখন বুঝে তখন তার ভেতরে ভূ রাজনীতি থাকে। তার মানে আমার সাথে ব্যবসা করবে কি না, আমার সাথে সুবিধা কোথায়, অসুবিধা কোথায়, এগুলি যেমন তার বিবেচনায় থাকে, তেমনি চীন বিশ্বস্ত বন্ধু হিসেবে অনেক দেশের পাশেই দাঁড়ায়। এটা পৃথিবীর বিভিন্ন দেশের সাথে নজির আছে।
সাম্প্রতিক এই যে ইরানের সাথে যে ইসরায়েল ও আমেরিকার যুদ্ধ হলো, সেখানে কিন্তু চীন তার পাশে বিশ্বস্ত বন্ধু হিসেবে দাঁড়িয়েছে। এটা গুরুত্বপূর্ণ ব্যাপার, বিপদের পাশেই থাকে। এই জায়গা থেকে আমরা চীনের সাথে যে সম্পর্ক রাখি, সেই সম্পর্ক আরো দিন দিন বাড়ানো উচিত বলে আমি মনে করি। বন্ধুরা, আরেকজন আমাকে প্রশ্ন করেছেন বিগত সরকারের সাথে চীনের সম্পর্ক। হ্যাঁ, চীনের সাথে বিগত সরকারেরও সম্পর্ক ছিল, কিন্তু চীনের সাথে বিগত সরকারের সম্পর্ক আর এখনকার সরকারের সম্পর্ক ভেতরে নীতিগত বিভিন্ন দিক দিয়ে পার্থক্য হবে। বিগত সরকার আসলে সবাইকে সন্তুষ্ট রেখে নিজের কাজ সিদ্ধ করতে চেয়েছিল, নিজে ক্ষমতায় থাকতে চেয়েছিল। বাস্তব কথা হচ্ছে এভাবে আসলে থাকা যায় না, সবাইকে সন্তুষ্ট করে একটা পর্যায়ে থাকা যায় না। কোথাও না কোথাও গিয়ে আপনাকে একটা সাইড নিতে হবে, সবার সাথে ভালো সম্পর্ক রাখার চেষ্টা করা উচিত, কিন্তু কোথাও না কোথাও গিয়ে আপনাকে একটা অবস্থান নিতে হবে। এটা বাস্তবতা। যেমন এই মুহূর্তে আমেরিকা আমাদের সাথে ভালো সম্পর্ক চায়, ভারত চায়, রাশিয়া চায়, জাপান চায়, চীন চায়, সবাই চায়, পাকিস্তানও চায়। এখন আমরা কার সাথে কোন মাত্রায় সম্পর্ক করব, এই জায়গায় আমাদের পররাষ্ট্র নীতি থেকে এটা ঠিক করতে হবে। এই জায়গায় আমি বলি আমাদের শক্তিশালী থিঙ্ক ট্যাঙ্ক থাকা দরকার। এই থিঙ্ক ট্যাঙ্ক না থাকলে আমরা অনেক কিছু বুঝতে পারবো না, গবেষণা করতে পারবো না। গবেষণা না এলে এগুলো হয় না। পৃথিবীর বহু দেশে এরকম থাকে, শব্দ ধরে ধরে, দেশ ধরে ধরে থিঙ্ক ট্যাঙ্ক থাকে। আমরা হয়তো সেই পর্যায়ে যেতে পারবো না। অন্তত দেশ ধরে, অঞ্চল ধরে আমরা থিঙ্ক ট্যাঙ্ক গঠন করা উচিত। এই নিয়ে প্রচুর কাজ করা উচিত আমাদেরকে আসলে পিছিয়ে পড়ে থাকলে চলবে না, দুর্বল ভাবলে, গরিব ভাবলে চলবে না। আমাদের সামনে এগিয়ে যেতে হবে, খুব দৃঢ়ভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। এই জন্য যেমন সামরিক সহযোগিতা দরকার, চুক্তি দরকার, শক্তি সামর্থ্য অর্জন করা দরকার, তেমনি রাজনৈতিক, কূটনৈতিক, আন্তর্জাতিক ও রাজনৈতিক সম্পর্ক বিশ্লেষণ, এসব ক্ষেত্রে আমাদের থিঙ্ক ট্যাঙ্ক থাকা দরকার। এটা অপরিহার্য আমাদের জন্য। মধ্যপ্রাচ্যের সাথে, ইরানের সাথে, সৌদির সাথে, কাতারের সাথে, পাকিস্তানের সাথে, কোন দেশের সাথে আমাদের কি রকম সম্পর্ক হবে, কোথায় কম, কোথায় বেশি হবে, কোথায় এগিয়ে, কোথায় পিছাবো, এভরিথিং আমাদেরকে আলোচনা করতে হবে, গবেষণা করতে হবে এবং সেই পলিসি অনুযায়ী নির্ধারণ করতে হবে। আরেক ভাই প্রশ্ন করেছেন বাংলাদেশ ইরান সামরিক সম্পর্ক করতে পারে কিনা, বা ইরানের কাছ থেকে আমরা কিভাবে সামরিক সক্ষমতা সম্পর্ক নিতে পারি। এই মুহূর্তে ইরানের কাছ থেকে সামরিক সহায়তা নেওয়া কঠিন। এই কারণে বলবো এখনো নিষেধাজ্ঞা পুরোপুরি উঠে যায়নি। তেল সংক্রান্ত যে নিষেধাজ্ঞা সেগুলো এই আলোচনায় উঠেছে। এক পর্যায়ে যদি চূড়ান্ত চুক্তি হয় তাহলে তখন ইরান মুক্তভাবে সবকিছু করতে পারবে, তখন আমরা নিষেধাজ্ঞা মুক্ত ইরানের সাথে কোনো কিছু করতে পারবো। এই জায়গায় আমরা করতে চাই কিনা সেটা আগে নির্ধারণ করতে হবে ওই থিঙ্ক ট্যাঙ্কের মাধ্যমে। কারণ মধ্যপ্রাচ্যের রাজনীতির সাথে অনেকগুলো হিসাব জড়িত। শিয়া সুন্নির প্রশ্ন আছে, সৌদি আরব, পাকিস্তান, তুরস্ক, ইরান সবাই এক একটা প্লেয়ার। সংযুক্ত আরব আমিরাত, ভারত, ইসরায়েল, আমেরিকা নানামুখী একটা প্লেয়ার আছে। আমরা 1994 সালে বেগম খালেদা জিয়া প্রথমবার যখন প্রধানমন্ত্রী হন তখন ইরানের প্রেসিডেন্ট হাশমি রাফসানজানি এসেছিলেন বাংলাদেশে। ইরানের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছিল আমরা একটা তেল রিফাইনারি করে নিতে চাই, কিন্তু বাংলাদেশ তখন নিতে পারেনি আমেরিকার চাপে। তো আমেরিকার চাপ যখন আমরা বিবেচনায় নেই তখন তো আমরা অনেক কিছু করতে পারবো না। কিন্তু এটা পরবর্তীত বিশ্ব, এই যে ইরানের সাথে যে যুদ্ধটা হলো সেই যুদ্ধের মধ্যে দিয়ে নতুন করে বিশ্ব ব্যবস্থা পরিবর্তিত হয়ে যাবে। এটা হবেই হবেই হবে। সেই জায়গায় আমরা কিভাবে অ্যাডাপ্ট করব, এই পুলিশের সাথে নিজেদেরকে খাপ খাওয়াবো, এই ধারায় আমরা নিজেদেরকে যুক্ত করব, এগুলো সব গবেষণার ব্যাপার। সুতরাং থিঙ্ক ট্যাঙ্ক আলোচনা হয়ে সেইভাবে সরকারকে পলিসি দিতে হবে, সরকার সেগুলো বাস্তবায়ন করবে। এই জন্য অনেক কিছু প্রতিষ্ঠা করা দরকার।
আসলে আমাদের এই ভাবনা চিন্তার থিঙ্ক ট্যাঙ্ক দরকার, গবেষণা সেল টাকা দরকার। তো ইরান থেকে আমরা নিতে পারি কিছু কিছু পণ্য। ইরান থেকে হয়তো খুব সামান্য মাত্রায় কিছু কিছু গোলা বারুদ এ সমস্ত নেয়, আমরা আরো কিছু নিতে পারি। ইরানের যে সামরিক সক্ষমতা সেটা তো আমরা কম বেশি দেখলাম এই যুদ্ধে, বিশেষ করে ড্রোন প্রযুক্তি তো নিতেই পারি। তো সেই নেওয়াটা আমেরিকা বা আরো অন্যান্য যে সমস্ত প্লেয়ার আছে তাদের সাথে আমরা কিভাবে কূটনৈতিক মেনটেন করব, তাদের সাথে সম্পর্কের ধরন, তাদের সাথে কি টানাপোড়েন সৃষ্টি হবে কি হবে না, বা আমাদের লাভ ক্ষতি কোথায়, আমরা কতটুকু স্বাধীনভাবে আমাদের পলিসি বাস্তবায়ন করতে পারবো, এগিয়ে নিতে যেতে পারবো, এগুলো সবই আলোচনার বিষয়। এগুলো চিন্তা ভাবনা করে সামনে এগানো উচিত। সুপ্রিয় দর্শক, আসলে এটা নিয়ে দীর্ঘ বিস্তারিত এবং অনেকগুলো সিরিজ আলোচনা করা দরকার, তাহলে হয়তো শেষ করা যাবে। এত অল্প সময়ে সব কথা বলা সম্ভব হলো না। তো আমি এখনকার আলোচনা এখানে শেষ করতে চাইছি। যদি পারি প্রয়োজনে কাল বা পরশু যে কোনো একদিন হয়তো আমি একটা লাইভে আরো দীর্ঘ আলোচনা করব আপনাদের সাথে। আশা করি আপনারা সে পর্যন্ত আলোচনা থাকবেন, ভালো থাকবেন। যাবার আগে আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই, আপনাদের মতামত জানতে চাই। আসলে চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক কোন মাত্রায় যাওয়া উচিত? আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন। আশা করি আপনাদের এই মতামত সরকারের কাছেও পৌঁছে যাবে ইনশাল্লাহ। তো সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা আমি এখানে শেষ করতে চাইছি। যাবার আগে এইটুকু বলি, যদি ভিডিও ভালো লাগে, আলোচনা ভালো লাগে, তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আবারও বলি, টেবিল টকের সাথেই থাকুন, বিশ্ব রাজনীতির খুঁটিনাটি বিশ্লেষণ বোঝার চেষ্টা করুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।